হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএইচ ক্লাসেস। আজকে আমরা আমাদের লাইফ সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ 1.0 ফোর্থ লেকচার সম্পর্কে আলোচনা করব। দেখো, এর আগের চ্যাপ্টার লেকচারগুলোতে আমরা আলোচনা করলাম কোষ বিভাজনের প্রাক মুহূর্তগুলো, তাই না? যে কোষ বিভাজনগুলো কিভাবে হচ্ছে, কোন অঙ্গাণুগুলো তাদের কি করছে না সাহায্য করছে। কিন্তু আজকে আমরা জানবো কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়গুলো সম্পর্কে। তো চলো আজকে জানা যাক যে কোষ বিভাজনের যে বিভিন্ন পর্যায়, আমরা পার্ট 2-তে আছে আজকে। কোষ বিভাজনের যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে সেই পর্যায়গুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ধরো এই একটা কোষ এই কোষ কি হলো না, বিভাজিত হলো, দুটো কোষ বানালো। এই একটা কোষ বানালো, এই একটা কোষ বানালো। এখন কি এই কোষগুলো কি সঙ্গে সঙ্গে তারা বিভাজিত হতে পারবে? পারবে না তো। তো এই কোষগুলো তারা সঙ্গে সঙ্গে কি হতে পারবে না, বিভাজিত হতে পারবে না। এরপরে তাদেরকে ধীরে ধীরে কি হতে হবে, পূর্ণ অবস্থায় আসতে হবে। তারপরে এখান থেকে সেই বিভাজিত হয়ে আরো অপত্য কোষ তৈরি করতে পারে। তাহলে দেখো, এই যে একটা কোষ বিভাজন হচ্ছে, এই যে এখানে একটা কোষ বিভাজন হলো, এই একটা কোষ বিভাজন হয়ে যাওয়ার পরে এই কোষ বিভাজন থেকে পরবর্তী কোষ বিভাজনের মাঝখানে যে গ্যাপ, এখান থেকে এই বিভাজন হওয়ার মাঝখানে যে গ্যাপটা, মানে একটি কোষ বিভাজন থেকে অপর কোষ বিভাজনের মাঝখানে যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপে কি হয় না, তাকে ম্যাচিওর হতে হয়, তাকে কোষ বিভাজনের জন্য প্রস্তুত থাকতে হয়, তাই না? তো এই যে তারপর আবার সে বিভাজিত হবে, তারপর আবার প্রস্তুত হবে, তার মানে কি এটা একটা সাইকেল না, এটা চক্রাকারে চলছে না? তাহলে একটা কোষ বিভাজিত হবে, তারপর কি হবে, সে ম্যাচিওর হবে, তারপর সে আবার বিভাজিত হবে, তারপর সেইগুলো আবার ম্যাচিওর হবে, তাই না? তো এইভাবে করে কি হয়, কোষ বিভাজনটা চলছে। তো এই চক্রাকার প্রসেসকে আমরা বলি না কোষ চক্র। ঠিক আছে, তো আজকের আমাদের এই আলোচনা এই কোষ চক্র নিয়ে, যে কোষ চক্র জিনিসটা কি। তাহলে দেখো, একটা কোষ সে বিভাজনের পরে বৃদ্ধি পাবে, তারপর বৃদ্ধি পেতে পেতে পরবর্তী বিভাজনের শেষ পর্যায়ে অবধি তার মধ্যে যে ঘটনাবলী ঘটে সেগুলোকে আমরা বলি, সেই ঘটনাকে আমরা বলি কোষ চক্র। তো কোষ চক্র প্রধানত দুটি পর্যায়ে আমরা দেখতে পাই, একটা ইন্টারফেজ, একটা মাইটোটিক ফেজ। ইন্টারফেজের মধ্যে কি হয়, সব থেকে ম্যাক্সিমাম সময়টা আমাদের এই ইন্টারফেজেই লাগে। ইন্টারফেজে আমাদের যে সময় লাগে, ধরো 100%-এর মধ্যে 95% আমাদের ইন্টারফেজে লাগে। আর মাইটোটিক ফেজে আমাদের ম্যাক্সিমাম 5% আমাদের সময় লাগে, বা কোষ বিভাজনের যে পুরো অংশ যদি আমরা ধরি, তার 5%টা লাগে কোথায়, মাইটোটিক ফেজে। আর সব থেকে বেশি লাগে ইন্টারফেজে। আর এই ইন্টারফেজ আর এই যে কোষ চক্রগুলো, সেগুলো যে সম্পূর্ণ করা এক একটা সময়, সেই সময়কালকে বলা হয় কি, জনুকাল। বোঝা গেল, বা জেনারেশন টাইম। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এই যে একটা কোষ চক্রের ডায়াগ্রাম তোমাদের সামনে রাখা আছে। এখানে দেখো, এই যে ইন্টারফেজ, এই ব্লু কালার যেটা ইন্টারফেজের ফার্স্ট দশা কি, G1। এই দশায় কি হবে, এই যে কোষীয় অঙ্গাণুগুলো তারা প্রস্তুত হবে কোষ বিভাজনের জন্য। এখানে কোষ অঙ্গাণুগুলো দ্বিতীয়করণ, কপি হয়, ডিএনএ আরএনএ কপি রেপ্লিকেট তৈরি হয়, এখানে ক্রোমাটিন জালিকা তৈরি হবে, ক্রোমোজোম তৈরি হওয়া শুরু হবে, নিউক্লিয়াসের যে এনভেলপ রয়েছে, নিউক্লিয়াস পর্দা, অবলুপ্তির পথে যাবে। এরপর এস দশা, এস মানে মনে রাখবে সিনথেসিস, এখানে ডিএনএ এর কি হয়, দ্বিতীয়করণ ঘটে। এছাড়াও এখানে হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। এরপর G2 দশা, এই G2 দশায় কি হয়, প্রোটিন সংশ্লেষ হয় আর কোষ বিভাজনের বৃদ্ধি ঘটে। আর এখানেই আমরা দেখবো যে ক্রোমোজোমের যে ক্রোমাটিড গুলো বা ক্রোমোজোম, ঠিক আছে, এখানে যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা এই যে আমাদের G2 দশা, এখানে কি হবে না, পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে পুরো সিনথেসিস সংশ্লেষ দশা এখানে শেষ হয়ে যাবে। এরপরে এই যে পিঙ্ক কালার আমরা যেটা দেখছি, এখানে কি হবে না, কোষ নিজে তাকে বিভাজন করবে। ঠিক আছে, আর এই বিভাজন পদ্ধতিকে আমরা বলে থাকি কি, মাইটোসিস বিভাজন। মাইটোসিসে কি রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। বোঝা গেল। তারপরে কি হবে, সাইটোকাইনেসিস হবে, মানে সাইটোপ্লাজম বিভাজন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা দেখলাম, এই হচ্ছে একটা কোষ চক্রের একটা ডায়াগ্রাম। তো চলো কোষ চক্র সম্পর্কে আমরা জানি। তাহলে ফার্স্টলি কি রয়েছে, ইন্টারফেজ। প্রথমে রয়েছে আমাদের ইন্টারফেজ। ইন্টারফেজের দশাগুলো কি কি, G1 দশা, এস দশা, G2 দশা। তাহলে দেখো, G1 দশায় কি হচ্ছে, এই G1 দশায় যদি আমরা লক্ষ্য করি, G1 দশায় একটা কি, পূর্ববর্তী কোষ বিভাজনের শেষ আর এক দশা মধ্যবর্তী সময়কে G1 দশা বলা হয়। আর এই দশায় কি হয়, এই অঙ্গাণুগুলো যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বস্তু, রাইবোসোম, এগুলো কি হয় না, প্রভৃতি গঠিত হতে থাকে। ধীরে ধীরে করে তারা ভ্যাকুয়াল ফর্মে গঠিত হয়। ঠিক আছে, ভ্যাকুয়াল না, তারা ভেসিক্যাল ফর্মে তারা তৈরি হয়। তারা এই যে অঙ্গাণুগুলো রয়েছে, এগুলো ভেসিক্যাল ফর্মেশনে তৈরি হয়। এরপর বিভিন্ন প্রকারের mRNA, rRNA, tRNA, এগুলো কি হয় না, সংশ্লেষিত হয়। এই জায়গায় আমরা দেখব যে ডিএনএ সংশ্লেষটা শুরু হয়, প্রয়োজনীয় যে প্রোটিন, ডিএনএ সংশ্লেষের জন্য উৎসেচক আর প্রোটিনগুলো তারা এক জায়গায় আনে। বুঝলে তোমরা? এবার আমরা দেখি G2 দশার আগের যে ফেজ, সেটা হচ্ছে আমাদের এস দশা। এস দশায় কি হচ্ছে, এই যে G1 দশায় তারা কি করলো না, রেডি হচ্ছে, তাই না? এস দশা মনে রাখবে, এস মানে সংশ্লেষ দশা। কার সংশ্লেষ হবে না, ডিএনএ।
ডিএনএ এর সংশ্লেষ হবে। এখানে ডিএনএ যদি 2C থাকে, ডিএনএ এর ফলে হয়ে যাবে কত 4C। ঠিক আছে, তাহলে এই দেখো এই দশায় প্রতিলিপিকরণ হয় কার হয়, ডিএনএ এর হয়। কোথা থেকে কোথায়, 2C থেকে 4C হয়ে যায়, কিন্তু ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। তাহলে ডিএনএ কিভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো, ধরো এটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের সাথে কি হবে না এইভাবে করে তৈরি হলো, কিন্তু এখানে ক্রোমোজোমের সংখ্যাটা বাড়বে না, এখানে ডিএনএ স্ট্রাকচারটা কি হলো, বেড়ে গেল। তাহলে ডিএনএ যদি এখানে যদি আগে যদি ছিল 2C, তাহলে এখন এই পুরো ডিএনএটা কত হয়ে গেল, 4C। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের ডিএনএ এর যে পরিমাণটা সেটা বাড়ছে। এবার হিস্টোন প্রোটিন, এখানে হিস্টোন প্রোটিন সংশ্লিষ্ট হয়, কারণ আমরা জানি ডিএনএ আর হিস্টোন প্রোটিন মিলিয়ে তো ক্রোমোজোম তৈরি করবো, আমাদের কোষ বিভাজনে তো ক্রোমোজোমই দরকার। তো এই জিনিসটাই। এবার প্রতিটি ক্রোমোজোমে 2টি করে ক্রোমাটিড আবিষ্ট হয়। দেখো ক্রোমোজোমে 2টি করে, একটা ক্রোমাটিড একটা ক্রোমাটিড আবিষ্ট হলো। এবার কোষের সেন্ট্রিওলের বিভাজন বা দ্বিতীকরণ ঘটে। এর পরের দশা G2 দশা। G2 দশায় কি হবে দেখো, এস দশা, দেখো এস দশা এবং এম দশার মাঝামাঝি সময়কে আমরা বলে থাকি কি, G2 দশা। এই দশায় কি হচ্ছে, ডিএনএ এর মাত্রা 4C থাকে, ঠিক আছে, কিন্তু এই দশায় কোষের যে প্রয়োজনীয় প্রোটিন, এটিপি এগুলো কি সামান্য পরিমাণে সংশ্লেষিত হতে থাকে। আর এখানে আমরা কোষের আয়তন সব থেকে বেশি দেখতে পাই কোথায়, G2 দশায়। মানে এ পুরোপুরি চেক করে নেয় G2 দশাতে, আমরা সব কিছু যা যা গঠন আছে সেগুলো পূর্ণতা পাই। ঠিক আছে, এই যে এই সময় ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর মেরামতি হয় আর বেম তন্তু গঠন হয়। মনে রাখবে বেম তন্তু গঠন হয় কোথায়, G2 দশায়। তাহলে এখানে যদি আমরা ধরি G1 দশায় কি রেডি হচ্ছে কোষ, তাই তো, রেডি হচ্ছে মানে বিভিন্ন অর্গানগুলোর কি ভেসিকেল তৈরি হচ্ছে, ভেসিকেল তৈরি করছে তারা। এখানে কি হচ্ছে, ক্রোমোজোম তৈরি শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে এখানে, তাই তো, এখানে ক্রোমোজোম তৈরি শুরু হচ্ছে। এবার এস দশায় মনে রাখবে, এস দশায় কি না ডিএনএ সংশ্লেষ হবে, ডিএনএ, ঠিক আছে, ডিএনএ সংশ্লেষিত হবে এস দশায়। এবার G2 দশায় আমরা দেখছি বেমতন্তু গঠন হচ্ছে। এই হচ্ছে আমাদের ইন্টারফেজ। এবার মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজে এম দশা যেটা রয়েছে, আমরা যেটাকে এম দশা বলি। মাইটোটিক ফেজ দুই প্রকারের হয়, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে কি, হ্যাঁ ঠিক, কি নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে কি, সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে, তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা সাইটোকাইনেসিস বলে, এটা আমরা জানি। এবার এই ক্যারিওকাইনেসিসে কি কি রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। আর এই সাইটোপ্লাজমের ক্ষেত্রে বিভাজনে কি সাইটোকাইনেসিস হয়। সাইটোকাইনেসিস দুটো উদ্ভিদ কোষে আলাদা হয়, প্রাণী কোষে আলাদা হয়, উদ্ভিদ কোষে কিভাবে হয় সেগুলো আমরা জানবো। চলো এবার দেখো, আমরা এর পরের যেটা যাচ্ছে আমাদের এই চেক পয়েন্ট। চেক পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো একটা কোষ, সেই কোষ যখন বিভাজিত হচ্ছে কিনা, কি কি আমরা পড়লাম, কি কি দশা, G1, তাই তো, এস, G2, তারপরে এম, তাই না, এইভাবে তো কোষ বিভাজন হচ্ছে। তো একটা কোষ ধরো G1 দশায় যেটা দরকার, সে সেটা ফুলফিল করে তবে তো G2 তে এসে যাবে। এসে কি করবে, ডিএনএ সংশ্লেষ করবে, আর ডিএনএ সংশ্লেষ করে সে G2 তে যাবে। এখন ধরো কোষটি ডিএনএ সংশ্লেষ হয়নি, তাহলে কি সেটা আর বিভাজনে যেতে পারছে না। তাহলে এই কাজগুলো চেক করে কারা, এই যে এই কাজগুলোকে চেক করে যারা, তাদেরই নাম হচ্ছে চেক পয়েন্ট। তো আমাদের যে চেক পয়েন্টগুলো রয়েছে সেগুলো কি কি, চেক পয়েন্টের মধ্যে প্রথমে আমরা জানবো G1 চেক পয়েন্ট, G2 চেক পয়েন্ট, আর একটা হচ্ছে মাইটোটিক চেক পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জানি G1 চেক পয়েন্ট। G1 চেক পয়েন্ট কোথায়, G1 ফেজের শেষে হয়। আর এখানে কি হয় যে কি কি দেখে, দেখো ডিএনএ আকার ঠিক আছে কিনা দেখে নেয়, তারপর দেখো কোষের আকার, সাইজটা ঠিক আছে, কোষ বিভাজনের জন্য উপযুক্ত, সে ম্যাচিওর কিনা সেটা দেখে, পর্যাপ্ত তার নিউট্রিশন আছে কিনা। ধরো একজনকে আমি রেসে নামাচ্ছি, কোন একটা রেস হবে, তাকে তার শক্তিই নেই, তাহলে কি সে দৌড়াতে পারবে, পারবে না তো। তো এইগুলোই চেক করে তারা। ঠিক আছে, তার কোষের মধ্যেও তাই, তাহলে তার যে নিউট্রিশন আছে ঠিকঠাক আছে কিনা, গ্রোথ ফ্যাক্টর গুলো আছে কিনা সেগুলো দেখে নেয়। যদি থাকে, সব ঠিক থাকে, তাহলে কোথায় যাবে, এস ফেজে। ঠিক আছে বাবা, তুই এস ফেজে চলে যা, সে এস ফেজে চলে যাবে। আর সেখানে কি করবে, ডিএনএ রেপ্লিকেট করবে, কপি করবে। কিন্তু যদি সেখানে সমস্যা থাকে, সে করেনি, তাহলে তাকে G0 ফেজে যেতে হয়। ঠিক আছে, G0 ফেজে কি হয়, কোষ বিভাজন একদম বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়, কিন্তু কোষটা যে মেটাবলিজম, যে তার মেটাবলিক যে বিভিন্ন বিপাক ক্রিয়াগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু চলতে থাকে। ঠিক আছে, তাহলে বিপাক ক্রিয়া কিন্তু চলে।
বিপাক বিপাক ক্রিয়া চলে, কিন্তু বিভাজন কিন্তু হয় না। বোঝা গেল G0 ফেজে এই দুটো ঘটনা ঘটে। ঠিক আছে, এবার দেখো এরপরে G2 দেখো চেক পয়েন্টগুলো যদি আমরা দেখি, এখানে এই জায়গাটায় ফেজটা কি G1 ফেজ, ডিএনএ অ্যাপ্লিকেশন হচ্ছে মানে এস ফেজ, এটা কি G2। তাহলে দেখো G1 এর পরে G1 এর শেষে কি হচ্ছে, G1 চেক পয়েন্ট হচ্ছে। এবার G2 শেষে হবে কি G2 চেক পয়েন্ট। ঠিক আছে, শেষে এই G2 চেক পয়েন্ট কি করবে, দেখবে যে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে কিনা, রেপ্লিকেট হয়েছে কিনা, কপি হয়েছে কিনা। এর সাথে ডিএনএ ড্যামেজ কি আছে, ডিএনএ কি ড্যামেজ আছে, কোষ বিভাজনে কি সেই ডিএনএটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ঠিকঠাক আছে সেটা দেখা হবে। যদি সব ঠিক থাকে তাহলে কি হয়, তারা এম ফেজে অর্থাৎ মাইটোসিস শুরু হবে। ঠিক আছে, আর যদি সমস্যা থাকে, ডিএনএ যদি ড্যামেজ থাকে বা রেপ্লিকেট যদি না হয়, তাহলে রিপেয়ার হবে। আর যদি রিপেয়ার না হলে সেটাও আবার G0-তে চলে যাবে। বোঝা গেল? তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এই G1 এর পরেই চলে যায় কোথায় না G0-তে, যদি সেটা আমাদের ম্যাচিওর না হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু সেটা যদি ম্যাচিওর হয়ে থাকে তাহলে G1 এর পর কোথায় যাবে, এসে এসে আর এস থেকে যাবে কোথায়, G2-তে। ঠিক আছে, এইভাবে যায়। আর যদি সেটা ম্যাচিওর না হয় তাহলেই তখনই যাবে কোথায়, G2-তে, যেখানে কোষ বিভাজনটা একদম স্টপ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের G2 ফেজ। এবার G2 চেক পয়েন্ট। এবার আমরা দেখব যে এম চেক পয়েন্ট। এই যে এম চেক পয়েন্ট, এটাকে আবার বলা হয় স্পিন্ডল চেক পয়েন্ট। এই চেক পয়েন্টটা কোথায় রয়েছে, দেখো এই যে মাইটোটিক ফেজটা আমাদের রয়েছে, এই মাইটোটিক ফেজের অ্যানাফেজের আগের দশায় আমরা দেখব যে এই চেক পয়েন্টটা আমাদের দেখা যায়। তাহলে কোথায় এটা দেখা যায়, অ্যানাফেজের আগে। তাহলে এখানে কি দেখে যে ক্রোমোজোমটা স্পিন্ডল ফাইবার, তাহলে ক্রোমোজোমগুলো বেম তন্তুর সাথে যুক্ত হয়েছে কিনা সেটা দেখে কে না, এই এম চেক পয়েন্ট। ঠিক আছে, এবার যদি সব ঠিক থাকে তাহলে কি হয়, অ্যানাফেজটা শুরু হয়ে যায়। হ্যাঁ, অ্যানাফেজ মানে কি, তারা কি করবে, মেরুবর্তী গমন করবে। দেখো এই জায়গাটায়, এখানে তো আমরা ভালো করে দেখি, এ দেখো প্রোফেজ, এখানে মেটাফেজ। মেটাফেজে কি হলো, নিরক্ষরেখা বরাবর নিরক্ষীয় তলে চলে আসলো মাঝামাঝি, তাই না, এই যে মাঝামাঝি। এরপরে অ্যানাফেজে কি হবে, অ্যানাফেজে তারা মেরুবর্তী চলন করবে সেন্ট্রোমিয়ারের দিকে, তাই না, এই ক্রোমোজোম গুলো। তো এই যে এখানে তাহলে যাওয়ার সময় তাকে তো বেমতন্তুর সাথে যুক্ত থাকতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যখন হয় কিনা, এখানে সেন্ট্রোমিয়ারটা কিন্তু লিড করে ক্রোমোজোমকে। ঠিক আছে, ক্রোমোজোমকে কে লিড করে, সেন্ট্রোমিয়ার। এটা মনে রাখবে কিন্তু। এম চেক পয়েন্টে যদি দেখা যায় যে ঠিকঠাক ভাবে, এখানে দেখা যায় যে এম চেক পয়েন্টে যে স্পিন্ডলের সাথে যুক্ত নেই, তাহলে কি হয়ে যাবে না, ডিভিশনটা এখানেও স্টপ, বাস G0 ফেজে চলে যাবে। তাহলে আমরা দেখলাম G1 মানে কি, G1 এ কি হচ্ছে, সাইজ চেক করছে, ডিএনএ চেক করছে। G2-তে কি করছে না, ডিএনএ রেপ্লিকেশন চেক হচ্ছে, ডিএনএ কপি ঠিকঠাক হয়েছে কিনা। এম ফেজে কি হচ্ছে না, ক্রোমোজোমের অ্যাটাচমেন্টটা চেক করা হচ্ছে যে সেটা স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত আছে কি না। এইগুলোই হচ্ছে আমাদের এটার মেন গুরুত্বপূর্ণ টপিক। এবার আমরা আসছি মাইটোসিস বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ কোষ বিভাজন। এখান থেকে ছবি অনেক সময় পরীক্ষায় দেওয়া থাকে, বা বিভিন্ন আমাদের টপিকগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো মাইটোসিস কোষ বিভাজন মানে কি, সমবিভাজন। ঠিক আছে, আর এখানে আমাদের কি হয় যে এই বিভাজনে একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অভিন্ন মানে একই রকমের কন্যা কোষ বা ডটার সেল তৈরি করে। ঠিক আছে, এর ধাপ এখানে কি হয়, এর মূলত রিপেয়ার করে, গ্রোথ করে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে অযৌন জনন এর ফলে ঘটে থাকে। তাহলে আমরা যদি দেখি যে মাইটোসিসের কি রয়েছে, মাইটোসিসের প্রথমে রয়েছে প্রোফেজ। প্রোফেজে কি হবে, দেখো এই প্রোফেজে এই যে যা কোষ প্রাচীরগুলো, মানে এটা উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ। ঠিক আছে, যদি আমরা প্রাণী কোষের ক্ষেত্রে দেখি, দেখো যদি আমরা প্রাণী কোষের ক্ষেত্রে দেখি, এই যে সেন্ট্রোজোমগুলো রয়েছে সেগুলো এখানে একেবারে প্রান্তে চলে যেতে শুরু করবে। আর যে বাকি যে অঙ্গাণুগুলো রয়েছে তারা ভেসিকল ফর্মেশন করবে, তারা ছোট ছোট ভেসিকল ফর্মেশন করবে এখানে। ঠিক আছে, এবার এটা হচ্ছে প্রারম্ভিক প্রোফেজ। আর প্রোফেজের ক্ষেত্রে কি হবে না, ধীরে ধীরে এই নিউক্লিয় পর্দা, যেটা নিউক্লিয় পর্দা রয়েছে, এই নিউক্লিয় পর্দার কি হয় না, অবলুপ্তি ঘটে, ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাবে, ধীরে ধীরে মুছতে শুরু করবে। ঠিক আছে, আর এই যে ক্রোমাটিন জালিকাগুলো রয়েছে সেগুলো ঘন হতে শুরু করবে। আর এখান থেকে কেন, কারণ কি, এখান থেকে তো ক্রোমোজোম তৈরি হবে, তাই না, তো এটাই। তাহলে এই যে প্রোফেজে এটা হয় কি, ক্রোমাটিন গুলো ক্রোমোজোমে রূপান্তরিত হয়। এখানে প্রতিটি ক্রোমোজোম দুটি সিস্টার ক্রোমাটিড থাকে, প্রতিটি ক্রোমোজোমে দুটি সিস্টার ক্রোমাটিড থাকে। সিস্টার ক্রোমাটিড কাকে বলছি, দেখো এটা, তাহলে এই দুটো হচ্ছে এর সিস্টার ক্রোমাটিড। বোঝা গেল? এবার এখানে কি হয়, নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়ার পর্দার অবলুপ্তি ঘটবে, স্পিন্ডল ফাইবার তৈরি হবে। এই যে সেন্ট্রোজোম, এইখান থেকে অ্যাস্ট্রাল রশ্মি মিলে এই স্পিন্ডল ফাইবার গুলো ফর্মেশন শুরু করবে। এবার যদি আমরা দেখি তার পরের পর্যায়ে হচ্ছে কি মেটাফেজ। এটা অনেকটা আমরা যদি বলি না, একটা রেসের মতো। ধরো একটা স্কুলে কি হবে, একটা রেস হবে, খেলা, ঠিক আছে, দৌড়। তো
তো সেখানে কি হচ্ছে, সবাইকে বাইরে নিয়ে যাওয়া হবে, তাই না? তাই নিয়ে যাওয়া মানে কি, বাউন্ডারির বাইরে, ক্লাসরুমের বাইরে, তার মানে কি নিউক্লিয়ার পর্দা অবলুপ্তি, সব জায়গায় সবাইকে এক জায়গায় করা হলো, ঘন করা হলো। এবার কি হবে করা হবে, একটা স্টার্টিং পয়েন্টে দাঁড় করানো হবে, তারপর তো সবাই দৌড়াবে, তাই না? তো এই একই জিনিস হয় কোথায় না, আমাদের মেটাফেজে। মেটাফেজে কি হয় না, সবাই মেরু তলে তারা চলে আসে, সব ক্রোমোজোম গুলো। তাই দেখো, এই ক্রোমোজোম গুলো কি হয়, সেলের মাঝখানে চলে আসে, ইকুয়েটরাল প্লেটে চলে আসে তারা, ঠিক আছে? আর এখানে সারিবদ্ধ হয়ে যাবে, এরবার দৌড়াবে তারা দুটো উল্টো দিকে, এটাকে আমরা বলবো অ্যানাফেজ, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, মেটাফেজটাই দেখি যে তারা কি করছে, ক্রোমোজোম গুলো মাঝখানে চলে আসছে ইকুয়েটরাল প্লেটে, আর সেখানে সারিবদ্ধ হচ্ছে। এবার স্পিন্ডল ফাইবার কি সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়ে সেগুলোকে এবার নিয়ে যাবে, তাই না? এটা যুক্ত হয়ে গেল। এবার অ্যানাফেজে কি, এই যে সিস্টার ক্রোমাটিড গুলো রয়েছে সেগুলো আলাদা হয়ে যাবে। আর এই যে স্পিন্ডল ফাইবার, এরা এর সাহায্যে এই যে ক্রোমোজোম গুলোকে তারা কোথায় নিয়ে যাবে, তারা বিপরীত মেরুর দিকে নিয়ে যাবে। দেখো এই যে এরা এরা ধীরে ধীরে এখন এখান থেকে এদিকে গমন করতে শুরু করলো, ঠিক আছে? এটাই হচ্ছে কি আমাদের অ্যানাফেজ। এবার টেলোফেজ মানে কি, একদম টেল প্রান্তে, টেলোফেজ, এই যে টেল প্রান্তে তারা কি করছে, তারা আবার যাবে, আবার এখন ঘন হবে, মানে উল্টো, প্রোফেজে যেমন যেটা হয়েছিল সেটা উল্টোটা। তাহলে এখানে ক্রোমোজোম গুলো আবার ক্রোমাটিনে তৈরি হবে, মানে এই যে ক্রোমোজোম গুলো ছিল, এই ক্রোমোজোম গুলো কি করবে, এই ক্রোমোজোম গুলো যেটা ছিল ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম ছিল যেটা, এই ক্রোমোজোমটা কি করবে না, আবার ক্রোমাটিন রূপটা নেবে, ঠিক আছে? আর এখান থেকে ধীরে ধীরে নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। আবার নিউক্লিয়ার মেমব্রেন, এর এর আশেপাশে কি হবে, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে, এইভাবে করে তৈরি হয়ে গেল নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে? নিউক্লিয়াস ফর্মেশন হচ্ছে, আর নিউক্লিয়াস গঠিত হয়ে গেল। তাহলে এটা আমাদের একটা কি তৈরি হয়ে গেল, নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। তাহলে দেখো এইভাবে করে আমাদের কোষটা তৈরি হচ্ছে, ঠিক আছে? নেক্সট, এবার যদি আমরা দেখি সাইটোকাইনেসিস, ঠিক আছে? সাইটোকাইনেসিসটা কি, সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা সাইটোকাইনেসিস বলছি। দেখো দুই প্রান্তে কি হয়ে গেল, নিউক্লিয়াস ফর্মেশন হয়ে গেল টেলোফেজে, তাই না? এদিকে একটা, এদিকে একটা, তাহলে একটা কোষে তো দুটো নিউক্লিয়াস রয়েছে, তাই না? এক্ষেত্রে মাঝখানে কি হতে হবে, বিভাজিত হতে হবে। এর মাঝখানে যে আমাদের সাইটোপ্লাজম রয়েছে সেগুলো কি বিভাজন হবে, ধীরে ধীরে করে বিভাজন হবে, তাই না? তারপরে দুটো অপত্য কোষ তৈরি হবে, দুটো অপত্য কোষ এখানে তৈরি হয়ে যাবে, এখানে একটা কোষ, এখানে একটা কোষ তৈরি হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এইভাবে কোষ বিভাজন হয়ে গেল। তাহলে এই যে অ্যানিমাল সেল যদি আমরা দেখি, এখানে ক্লিভেজ ফ্যারো, মানে এই যে ক্লিভেজ তৈরি হচ্ছে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেল প্লেট তৈরি হয়, ভিভিআই, এটা মনে রাখবে কিন্তু এই দুটো শব্দ। তাহলে সেল ফারো আর সেল প্লেট, এই দুটো কিন্তু আলাদা আলাদা সময় তৈরি হয়। দেখো যদি আমরা এই যে সাইটোকাইনেসিসটাকে লক্ষ্য করি কিনা, এই সাইটোকাইনেসিসের ক্ষেত্রে যদি আমরা উদ্ভিদ কোষকে দেখি, উদ্ভিদ কোষকে যদি দেখি, ঠিক আছে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে কোষপাত তৈরি হচ্ছে, এই কোষপাতটা কি হয় না, ভেতর থেকে বাইরের দিকে যায়, তার জন্য একে বলা হয়, এই সাইটোকাইনেসিসকে আমরা বলি, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসকে আমরা বলে থাকি সেন্ট্রিফুগাল। কিন্তু প্রাণী কোষে কি হয়, প্রাণী কোষে বাইরে থেকে ভেতরের দিকে হয়, তাই না? বাইরে থেকে ভেতরের দিকে হচ্ছে, বাইরে থেকে ভেতরের দিকে, তার জন্য এটাকে বলা হয় সেন্ট্রিপিটাল, ঠিক আছে? সেন্ট্রিপিটাল, ঠিক আছে? তাই একে বলা হয় কিনা সেন্ট্রিপিটাল। তো এই হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। এই যে মাইটোসিসের এবার বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই, যে ডটার সেল কি করেছে, ডটার সেল করবে কি, তারা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, ডটার সেল মানে কি, তারা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, তার মানে তারা সেম, তাই না? এরপর ক্রোমোজোম নাম্বার কি হবে, এখানে সেম থাকবে, 2n হবে। এবার সোমাটিক সেল, যদি এখানে এটা সোমাটিক সেল অর্থাৎ দেহ কোষে ঘটে, দেহ কোষে ঘটে। এছাড়া এখানে কি হয় না, ডিএনএ রেপ্লিকেশন এর আগে এর শেপে হয়, ঠিক আছে? এই ছিল আজকে আমাদের মাইটোসিস, যে কোষ বিভাজন, মাইটোসিসের বিভিন্ন পর্যায়গুলো কি কি দেখো আরেকবার আমরা করছি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক আছে? তাহলে এটা কিন্তু সিকোয়েন্সে বলতে হবে, ফার্স্টে প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপরে এনাফেজ, তারপরে টেলোফেজ, অর্থাৎ PMAT, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তারপরে এর পরে যেটা হবে সেটা কি, সাইটোকাইনেসিস হয়ে যাওয়ার পর কোষটি বিভাজিত হয়ে গেল, আর দুটো অপত্য কোষ তৈরি হয়ে গেল। আর এই যে মাইটোসিসের গুরুত্বটা আমরা পড়লাম, এখানে আইডেন্টিক্যালি সেম থাকে সবকিছু, 2n ক্রোমোজোম সংখ্যা থাকছে, আর এখানে কি হচ্ছে, এটা দেহ কোষে আমরা দেখতে পাই, ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের ফিডব্যাকটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাদের জানাও। আর তোমাদের যদি
আর অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যারা যারা রয়েছে এই ক্লাস 10-এ যারা যারা রয়েছে, ক্লাস 10 এবং ক্লাস 9, অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের লাইফ সায়েন্স রিলেটেড এই আলোচনাগুলো হচ্ছে। তার সাথে 11-12 বায়োর বেশ কিছু টপিক নিয়ে আমাদের ক্লাস আসতে চলেছে। আরেকটি জিনিস, যে তোমরা যারা যারা রয়েছে তারা অবশ্যই আমাদের পিএইচ ক্লাসেস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ এখানে এই পিপিটিগুলো তোমরা পেয়ে যাবে। তো মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো। দেখা হবে নেক্সট ক্লাসে। চলো, টাটা।